শেখ হাসিনা কথা বললেই ইউনূসের কলিজা পোড়া গন্ধে ঢাকার আকাশ বাতাস মাটি ভারী হয়ে যায়। বাংলাদেশের রাজনীতির কথা বলতে গেলে আপনাকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কথা বলতেই হবে। আন্তর্জাতিক রাজনীতিতেও শেখ হাসিনা যে কতটা প্রাসঙ্গিক সেটা অর্বাচীন অরাজনৈতিক শক্তির পক্ষে বোঝার কথা নয়। তারা ক্ষমতা দখল করে রাষ্ট্রকে ভাগযোগ করে খেতে চায়, কিন্তু সেই পথে যে শেখ হাসিনাই এখনো সবচেয়ে বড় বাধা। দীর্ঘ সংলাপ, আলোচনা, ঐক্যের বার্তা সব ছাপিয়ে আবারও রাজপথে নামছে রাজনৈতিক দলগুলো। পিআর, গণভোট সহ 5 দাবিতে ঢাকায় 11ই নভেম্বর বিশাল সমাবেশের ঘোষণা দিয়েছে। দর্শক, 13ই নভেম্বর এগিয়ে আসছে, মাঝখানে আর 3টা দিন, 10, 11, 12। এই 3 দিনে আওয়ামী লীগ আবার সারা দেশে নানা ধরনের কর্মসূচি পালন করবে। 13ই নভেম্বর সেই ডেডলাইন। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত ক্রমশ অধৈর্য হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের রাজনীতির কথা বলতে গেলে আপনাকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কথা বলতেই হবে। আন্তর্জাতিক রাজনীতিতেও শেখ হাসিনা যে কতটা প্রাসঙ্গিক সেটা অর্বাচীন অরাজনৈতিক শক্তির পক্ষে বোঝার কথা নয়। তারা ক্ষমতা দখল করে রাষ্ট্রকে ভাগযোগ করে খেতে চায়, কিন্তু সেই পথে যে শেখ হাসিনাই এখনো সবচেয়ে বড় বাধা সেটি তারা বোঝে বলেই শেখ হাসিনা কথা বললেই ইউনূসের কলিজা পোড়া গন্ধে ঢাকার আকাশ বাতাস মাটি ভারী হয়ে যায়, আর ইউনূসের প্রোপাগান্ডা বাহিনী তা নিয়ে আহাজারি শুরু করে। আজকে বিশ্লেষণ করব শেখ হাসিনার বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে। চলুন। বাংলাদেশের রাজনীতি আবার শেখ হাসিনা কেন্দ্রিক হয়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা যখন থেকে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন তখন থেকে অবস্থা এমন দাঁড়িয়েছে যে দেশ বিদেশের মানুষ শুধু শেখ হাসিনার কথাই বলছে। ফলে স্বাভাবিকভাবেই তীব্র গাত্রদাহ শুরু হয়েছে ইউনূস সরকার এবং তার ভাড়াটে সাঙ্গপাঙ্গদের মধ্যে। তারা বলতে শুরু করেছে শেখ হাসিনা নাকি পিআর টিম ভাড়া করে এসব সাক্ষাৎকার প্রকাশ করছেন, অথচ আসল বিষয় উল্টো। ডক্টর ইউনূস নিজে এবং তার আজীবন ধরে চলা এনজিও রাজনীতিটাই টিকে আছে কোটি কোটি ডলারের পিআর তহবিলের উপর। ফলে তারা পিআর ছাড়া আর কিছু ভাবতেই পারে না। ডক্টর ইউনূসকে নিয়ে কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই পর্যন্ত ফিচার ছাপবে না যতক্ষণ না মোটা অঙ্কের অর্থ পরিশোধ করা হয়। তাই শেখ হাসিনাকে নিয়ে যখন হঠাৎ আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষাৎকার এবং বিশ্লেষণ প্রকাশ করা শুরু করলো, তখন থেকে ইউনূসের তথাকথিত পিআর টিম বিপাকে পড়েছে। তারা গালি খাচ্ছে নিজেদের বসের কাছে, মানে ইউনূসের কাছে, যে কেন শেখ হাসিনার এত প্রভাব। বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো প্রতিবেদন যদি তৈরি হয়, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটি কখনো সম্পূর্ণ হতে পারে না। কারণ বাংলাদেশের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ সবখানেই শেখ হাসিনার উপস্থিতি অবিচ্ছেদ্য। যেসব আন্তর্জাতিক মাধ্যম সম্প্রতি শেখ হাসিনা সাক্ষাৎকার নিচ্ছে বা নিয়েছে বা নেবে আরো, তারা জানে দক্ষিণ এশিয়া রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের বয়ানে শেখ হাসিনা কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, আছেন এবং থাকবেন। ফলে তাকে উপেক্ষা করার কোনো উপায় নেই। আর এই বাস্তবতাটাই সহ্য করতে পারছে না ওরা, মানে ইউনূস গোষ্ঠী। হয়তো যমুনার ভেতরে বসে তাদের হাড় পর্যন্ত জ্বলে যাচ্ছে। নইলে শেখ হাসিনার মতো একজন রাজনীতিকের বিরুদ্ধে এমন কদর্য প্রচার চালানোর মানসিক দেউলিয়াপনা কোথা থেকে আসে বলেন? দ্য উইক, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স, এপি এবং আরো তো আসছে, একটার পর একটা বিশ্বখ্যাত গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে। এই ধারাবাহিক উপস্থিতি প্রমাণ করছে যে তিনি এখনো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক কণ্ঠ। এমন অবস্থায় যমুনার ভেতরে বসে ইউনূস গোষ্ঠীর তো শুধু হাহাকার করা ছাড়া আর কোনো উপায় নেই। এইসব সাক্ষাৎকারগুলোতে শেখ হাসিনা স্পষ্টভাবে তুলে ধরেছেন 2024 সালের সহিংস আন্দোলনের সময় তার সরকারের অবস্থান। তিনি বলেছেন, সহিংসতার সূত্রপাত সরকারের পদক্ষেপে নয়, বরং মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে গাইডলাইন মেনেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়েছে বা নিয়েছিল। অর্থাৎ তিনি দায়িত্ব নিচ্ছেন, তিনি দোষ নিচ্ছেন না। দায়িত্ব নেওয়া আর দোষ স্বীকার করা এক জিনিস নয়। ইউনূস বাহিনী এখন মনে করছেন যে শেখ হাসিনা শেষ পর্যন্ত দোষ স্বীকার করেছেন। শেখ হাসিনা এখানে দোষ আর অদোষের কিছু নেই। তিনি একটি সরকারের দায়িত্ব ছিলেন এবং তার সরকারের সময়ে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তিনি সেটির দায়িত্ব নিচ্ছেন এবং সেটিকে তদন্ত করতে বলছেন। তার কথায় মাঠের কর্মকর্তারা প্রতিষ্ঠিত নীতিমালার ভিত্তিতেই কাজ করেছেন। যে মুহূর্তে সহিংসতা চরমে উঠেছিল সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতিও ছিল আইনি কাঠামোর মধ্যে। এটি মাথায় রাখতে হবে, কারণ রাষ্ট্র রক্ষা করা সংশ্লিষ্ট সরকারের দায়িত্ব। এই মুহূর্তে যেমন ইউনূস করছেন, এই মুহূর্তে ধরুন যখন যমুনায় কেউ গিয়ে আক্রমণ করতে চায়, তাহলে ইউনূস বসে থাকবে? ইউনূস সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে? বসে থাকবে না। তো সেই সময় তাই ঘটেছিল এবং তাই হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, জুলাই আগস্টের আইন শৃঙ্খলা বাহিনী যা করেছে তা জননিরাপত্তার স্বার্থে এবং বাই দ্য বুক, অর্থাৎ আইন মেনে।
উত্তপ্ত পরিস্থিতিতে কিছু ভুল সিদ্ধান্ত হয়তো হয়েছিল, কিন্তু তা উদ্দেশ্য প্রণোদিত নয়। অর্থাৎ শেখ হাসিনা সেই সাহস দেখিয়েছেন যা অনেক নেতা দেখাতে পারেন না, নিজের অবস্থানে দৃঢ় থেকে দায়িত্ব স্বীকার করা, যেটা শেখ হাসিনা করেছেন। তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন গণহত্যার অভিযোগকে। তার ভাষায় এই অভিযোগগুলো তৈরি করা হয়েছে বিকৃত সাক্ষ্য এবং ভুয়া প্রমাণের উপর ভিত্তি করে, যা এক অনির্বাচিত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করা হচ্ছে। এখানেই বোঝা যায় তিনি শুধু নিজের প্রতিরক্ষা করছেন না বা নিজেকে রক্ষা করছেন না, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে সংজ্ঞায়িত করছেন। শেখ হাসিনা আরো বলেছেন, সেই সময় সংগঠিত সহিংসতা চালানো হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল, র‍্যাব ক্যাম্পে আগুন দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ কর্মীদের হত্যা, সবকিছু ছিল পরিকল্পিত। পুলিশ বাহিনীর সদস্যরা যখন আত্মরক্ষায় অস্ত্র তুলেছে, সেটি কোনো রাজনৈতিক নির্দেশ নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে তারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের নেতা হিসেবে নেতৃত্বের দায় আমার, কিন্তু নিরাপত্তা বাহিনীকে আমি কোনো সরাসরি আদেশ দিইনি। আমাদের লক্ষ্য ছিল প্রাণহানি কমানো। মানে এই বক্তব্যের পরে তিনি কখন দায় স্বীকার করলেন আর কখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দায় চাপালেন, এটি বোধগম্য নয়। বরং তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়ালেন এবং তিনি বললেন যে আত্মরক্ষার জন্য তাদেরকে গুলি চালাতে হয়েছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, এটি এক ধরনের মানবিক দৃষ্টিভঙ্গির ঘোষণা, যা শেখ হাসিনার রাজনীতির ধারাবাহিকতা। এখন ইউনূস সরকার এই সবকিছু বিকৃতভাবে উপস্থাপন করছে, যেমন তারা সবসময় করেছে এর আগে। 2024 সালের ঘটনাগুলো তারা এমনভাবে প্রচার করেছে যেন শেখ হাসিনা ছিলেন একমাত্র ভিলেন, একনায়ক। অথচ সত্য হলো, যেদিন তাকে ক্ষমতাচ্যুত করা হয় সেদিন থেকেই বাংলাদেশে শুরু হয় আইনহীনতা, সহিংসতা আর ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন। ইউনূসের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রের নামে একদল সুযোগ সন্ধানী গোষ্ঠীকে ক্ষমতায় এনেছে, যাদের পেছনে আছে ধর্মীয় উগ্রবাদী সংগঠন আর এনজিও পন্থী বিদেশি স্বার্থ। শেখ হাসিনা বলেছেন, এই সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তার মতে বাংলাদেশের এখন সবচেয়ে বড় প্রয়োজন একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে সবাই সমান সুযোগ পাবে। এই বক্তব্য শুধু আওয়ামী লীগের নয় বা আওয়ামী লীগের জন্য নয়, পুরো দেশের গণতন্ত্রের জন্য একটি বাস্তব আহ্বান। তার সাক্ষাৎকারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইউনূসের দুর্নীতি নিয়ে সরাসরি প্রশ্ন তোলা। শেখ হাসিনা অভিযোগ করেছেন, ডক্টর ইউনূস বিপুল পরিমাণে জমি অধিগ্রহণ করেছেন। শুধু পূর্বাঞ্চলে 4000 কাঠা, উত্তরায় আরো 300 কাঠা, তার ব্যাংকে হাজার হাজার কোটি টাকার স্থায়ী আমানত। তিনি বলেন, 1990 সালে 6000 টাকা বেতনে কাজ শুরু করা একজন মানুষ কিভাবে এত সম্পদের মালিক হলো? এই প্রশ্নের উত্তর জানা আছে আপনার? ইউনূসের মুখে তো নেই। ইউনূস কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরেই বলেছিলেন তার এবং তার উপদেষ্টাদের সম্পদের হিসাব তিনি দিবেন, কিন্তু আজও পর্যন্ত 1.5 বছর হয়ে গেল, আজও পর্যন্ত তার কোনো দেখা নেই। সেসব কথা কিন্তু বলেন না, উনি আছেন শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কথা বলতে। এই একের পর এক সাক্ষাৎকার প্রমাণ করছে যে শেখ হাসিনা আবার ফিরছেন, রাজনৈতিক ভাবেই শুধু নয়, নৈতিক ভাবেও। বিদেশি গণমাধ্যমে তার উপস্থিতি শুধু প্রতিক্রিয়া নয়, এটি এক পুনর্গঠনের সূচনা। 1.5 বছর চুপ থেকে তিনি এখন এমন ভাবে মঞ্চে ফিরেছেন যে তার প্রতিটি শব্দ আবারও বাংলাদেশের রাজনীতিকে পুনরায় সংজ্ঞায়িত করছে। আমি মনে করি জুলাই সন্ত্রাস ছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এক অনিবার্য বিস্ফোরণ। কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা কেন্দ্রিক রাজনীতির বিপরীতে যারা দাঁড়িয়েছিল, সেই ভয়াবহ পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী শক্তিগুলো তাকে আসলে হত্যা করতই, আজ না হলে কাল। তাই যা ঘটেছে তা ছিল সময়ের ব্যাপার মাত্র, এটা ঘটতই। এখন শেখ হাসিনা আবারও সেই নেতৃত্বে ফিরেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর সার্বভৌমত্বের রক্ষার নেতৃত্বে, যেমন করেছিলেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে হত্যা করা হয়েছিল সপরিবারে 1975 সালের 15ই আগস্ট, যেমন জেলে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে, যেমন প্রাণ দিয়েছে 71-এর মুক্তিকামী মানুষ, 2001 থেকে 2006 সাল পর্যন্ত নিপীড়িত আওয়ামী কর্মীরা, আর সর্বশেষ যারা জুলাই সন্ত্রাসের ভয়াবহ শিকার গত 12-13 মাস ধরে এই বাংলাদেশে, যাদের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে। বাংলাদেশের ইতিহাস বলে, খুব বেশি দিন সাধারণ মানুষ এই স্বাধীনতা বিরোধী রাজনীতি সহ্য করে না, তারা ঘুরে দাঁড়ায়, প্রতিরোধ গড়ে তোলে, স্বাধীনতার পক্ষে যায়। শেখ হাসিনা সবসময় এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন, আছেন এবং থাকবেন। আজ আবারও তিনি সেই ভূমিকা নিচ্ছেন দেশের মানুষের হয়ে, স্বাধীনতার পক্ষে। কিন্তু মজার ব্যাপার হলো, যতবার শেখ হাসিনার সাক্ষাৎকার বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, ঠিক ততবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কারো একজনের কলিজা পোড়া ধোঁয়া বেরোচ্ছে সেখান থেকে, একদম চিমনি দিয়ে সেই ধোঁয়া বোঝা যায়। আর এই ধোঁয়া টের পাওয়া যায় কিভাবে জানেন? যমুনায় যিনি থাকেন তার চাকর বাকর চাপরাশিদের মুখ থেকে তখন সেই কলিজা পোড়া গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। এরা পাগলের মতো হয়ে গেছে এখন। এই পাগলামি, শীতকালে নাকি পাগলামিটা বেশি বাড়ে, তাই হচ্ছে এখন। শীত আসছে এবং শীত শেষে ডিসেম্বরও আসে, আর ডিসেম্বর কার মাস? স্বাধীনতাপন্থীদের মাস। দর্শক, 13 নভেম্বর এগিয়ে আসছে, মাঝখানে আর 3টা দিন, 10, 11, 12, এই 3 দিনে আওয়ামী লীগ আবার সারা দেশে নানা ধরনের কর্মসূচি পালন করবে। 13 তারিখে তারপরে লকডাউন পালন করবে এবং সবকিছুই ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা অথবা রায় ঘোষণা যে কোনো একটা হওয়ার পরিপ্রেক্ষিতে 13 নভেম্বর সেই ডেডলাইন। 13 নভেম্বরকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে। আওয়ামী লীগের নানা ধরনের হুমকি রয়েছে, নানা ধরনের প্রস্তুতির খবর বিভিন্নভাবে আসছে। গোয়েন্দা সংস্থাগুলোকে উদ্ধৃতি
ভিত্তি করে গণমাধ্যম বিভিন্ন ধরনের খবর দিচ্ছে, কোনো কোনো গণমাধ্যম আবার চটকদার নানা রকমের খবর দিচ্ছে। এরই মাঝে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে যে শেখ হাসিনার এই রায়কে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিংবা প্রসিকিউশনের কিংবা সরকারের মধ্যে কোনো চাপ তৈরি হয়েছে কিনা, কোনো চাপ এসেছে কিনা। সেই চাপ অভ্যন্তরীণ চাপ হতে পারে, আন্তর্জাতিক চাপ হতে পারে। সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন প্রসিকিউশনের একজন সদস্য। কি বললেন তারা, আদৌ কোনো চাপ আছে কিনা, কিংবা চাপ থাকলে সেগুলো সরকারের কিংবা প্রসিকিউশনের স্বীকার করার কোনো বাস্তবতা আছে কিনা, সেগুলো একটু বোঝার চেষ্টা করবে। বলছিলাম শেখ হাসিনার যে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে, তার রায় ঘোষণার তারিখ অথবা রায় সরাসরি ঘোষণা হয়ে যেতে পারে 13 তারিখে। যখন উপদেষ্টা মাহফুজ আলম গত সপ্তাহে বলেছিলেন যে আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় হবে, এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন বলেছেন যে 13 তারিখে একটা মামলার রায় হতে পারে, এই দুই উপদেষ্টাই তো মূলত সরকারের বিভিন্ন কলকাঠি নাড়ান। এই দুই উপদেষ্টা যখন বলছেন, তখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে 13 তারিখে রায় ঘোষণা হয়েও যেতে পারে। এরকম একটা প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা, সেটাকে নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আবার এই আদালতে যে বিচার চলছে, সেই বিচারের ব্যাপারগুলোকে শেখ হাসিনা এটা মিথ্যা, বানোয়াট, সরকারের উদ্দেশ্য প্রণোদিত, এবং প্রসিকিউশনের যিনি চিফ প্রসিকিউটর তাকে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে, এরকম কথাও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজের লেখায় বলেছেন। গতকালকেই আমরা তার একটি লেখা নিয়ে আলোচনা করেছিলাম। আমেরিকা এবং ইংল্যান্ড ভিত্তিক যে জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা দ্য উইকে শেখ হাসিনা প্রথমবারের মতো গত 15 মাসে প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে নিজেই লিখেছেন। সাক্ষাৎকার তো প্রকাশ হয়েছেই, রয়টার্স, এপি, ইন্ডিপেন্ডেন্ট, এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। এখন বিবিসি মাঝখানে যে ধারণাটা দিয়েছে সেটা হচ্ছে যে খুব শীঘ্রই ভিডিও সাক্ষাৎকার, অর্থাৎ সামনাসামনি বসে সাক্ষাৎকার দেওয়ার ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেরকম একটা মুহূর্তে শেখ হাসিনার যত বক্তব্য, সব বক্তব্য কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন্দ্রিক বক্তব্য একই, এবং এটাকে সাজানো নাটক হিসেবে তিনি বলছেন, এবং সেই নাটকটার ব্যাপারে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছেন তিনি নিজে সাক্ষাৎকার দিয়ে এবং আন্তর্জাতিক পত্রিকায় লেখালেখি করে। সেরকম মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে, বিভিন্ন দেশ থেকে বিচারে যেন স্বচ্ছতা থাকে, সেই ব্যাপারটা বারবার সরকারকে তাগাদা দেওয়া হয়েছে। বিচার না হোক, বিচার করা যাবে না, এই কথা কিন্তু কেউ বলেনি। সবাই বলেছে বিচারের স্বচ্ছতা থাকতে হবে। স্বচ্ছতা থাকলে যেটা হবে সেটা সর্বজন গৃহীত হবে। স্বচ্ছতা থাকলে সেটা নিয়ে প্রশ্ন আসবে না। স্বচ্ছতা থাকলে যাকে অপরাধী বলা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি ন্যায় বিচার পাবেন। এই ব্যাপারগুলোই মূলত আন্তর্জাতিক মহল নিশ্চিত করতে চাই। এরকম যে বাস্তবতা, এরকম বাস্তবতায় বিচার স্বচ্ছ হচ্ছে কিনা, যখন কিনা আদালতের একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল, এবং ফাঁস তো আসলে না, যেটা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল, একটা অংশ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী, তার বিচারকের সঙ্গে কথোপকথন এবং শেখ হাসিনার এই বিচার নিয়ে মন্তব্য করা নিয়ে হাসি ঠাট্টা, সেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যে শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী, তিনি এই মামলা নিয়ে যেভাবে হাসি ঠাট্টা করছেন বিচারকের সঙ্গে, তখন এই ব্যাপারটাকে সাজানো নাটক, ক্যাঙ্গারু কোর্ট, মিডিয়া ট্রায়াল, অনেক কিছু বলার অবকাশ খুঁজে পাচ্ছেন অনেকে। সেগুলো তো আছে। এরকম একটা মুহূর্তে এনটিভি ব্যাপারটাকে নিয়ে ভালো একটা শিরোনাম করেছে। সেই শিরোনামে প্রসিকিউশনের বক্তব্য স্পষ্ট হয়েছে। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার রায় নিয়ে কোনো চাপ নেই প্রসিকিউশন, অর্থাৎ প্রসিকিউশন থেকে বলা হচ্ছে এই রায় নিয়ে তারা কোনো চাপ অনুভব করছে না, এবং আদালতের উপরেও কোনো চাপ নেই। কি বললেন তারা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এইচ তামিম বলেছেন, জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় ঘিরে প্রসিকিউশন কোনো চাপ অনুভব করছেন কিনা, রাজনৈতিক কর্মসূচি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তিনি বলছেন যে এটা নিয়ে কোনো চাপ, এখানে ভুল লেখা হয়েছে। তিনি বলছেন যে এটা নিয়ে কোনো চাপ নেই, রাজনৈতিক কর্মসূচি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে কারণে প্রশ্নটা করা হয়েছে যে রাজনৈতিক পরিস্থিতি, এটাকে কেন্দ্র করে ঘোলাটে হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো একেবারে যুদ্ধ প্রস্তুতি নিতে হচ্ছে, সেরকম মুহূর্তে কোনো চাপ অনুভব করছেন কিনা তিনি বলছেন যে দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আদালত একটা বিষয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপারগুলো সেগুলো আলাদা বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছে, তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। আজকে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটা বলেন। তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে 13 তারিখে, এজন্য প্রসিকিউশনের প্রস্তুতির কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপদ বোধও করছে না। মজার ব্যাপার এটা, অনিরাপদ বোধ করছে না। অনিরাপদ বোধ কেন করবে তারা? স্বাধীন দেশে তারা তো নিরাপদই থাকার কথা। আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থা থেকে যেসব অভিযোগ আনা হয় সেগুলো প্রমাণের চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। আর ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক সাক্ষ্য বিবেচনায় রায় দেওয়া। এর বাইরে প্রসিকিউশনের আর কোনো দায়িত্ব নেই। 13 নভেম্বর রায় হবে বলেছেন একজন উপদেষ্টা, যে কথা প্রথমেই বলেছি। এই প্রশ্নের উত্তরে গাজী তামিম তিনি বলেছেন, আসলে আমাদের সাধারণত যে মামলাগুলো ট্রায়ালে, কোর্টে বা হাইকোর্ট বিভাগে হয় সেখানে রায়ের তারিখ নির্ধারিত থাকে যে আগামী অমুক তারিখে রায়, কিন্তু ট্রাইব্যুনালে এর আগে আমরা দেখেছি যে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এবার ট্রাইব্যুনাল রায়ের দিন নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন, সেটি 13 নভেম্বর। যারা নিয়মিত প্র্যাকটিস করেন না বা আইন আদালতের সঙ্গে সম্পৃক্ত নন তারা হয়তো একটু ভুল বুঝেছেন। আমি পরিষ্কার করছি যে 13 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। ওই দিন রায় ঘোষণার দিন
দিন আমরা জানতে পারবো। অর্থাৎ মানে তিনি নিশ্চিত করছেন যে সেদিন রায় ঘোষণা করা হবে না। এটা একটা নতুন নিউজ। অর্থাৎ দুই উপদেষ্টা, এক উপদেষ্টা না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন 13 তারিখে রায় হবে, আর মাহফুজ আলম তিনি বলেছেন আগামী সপ্তাহে রায় হবে, গত সপ্তাহে বলেছিলেন। অর্থাৎ এই উপদেষ্টাদের কথা সেটা সত্য নয়, সেটা দাবি করছেন প্রসিকিউশনের একজন সদস্য। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি সহ রাজনৈতিক উত্তাপ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কর্মসূচি গ্রহণ করবে, এর জন্য যথাযথ ব্যবস্থা নেবে রাষ্ট্র বা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রসিকিউশনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচির কোনো মানে সম্পর্ক নেই। অর্থাৎ মানে ব্যাপারটা যে আলোকে প্রশ্নটা আসলো যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হতে চলেছে, সেই পরিস্থিতিতে প্রসিকিউশন চাপ অনুভব করছে কিনা। যদিও বল এখন প্রসিকিউশনের কোর্টে নেই, বল এখন আদালতের কোর্টে। প্রসিকিউশনের চাপ অনুভব করার কিছু নেই, চাপ যদি অনুভব করে সেটা আদালত করবেন, কিন্তু আদালতের সেই চাপ অনুভব করা সঠিক হবে না। তবে এই বিচার কার্যক্রম, এই শেখ হাসিনার পক্ষে তার নিজের নিযুক্ত আইনজীবী না থাকা, মানে অন্যদের পক্ষেও আইনজীবী না থাকা, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবং সেই আইনজীবীর আদালতে শেখ হাসিনার রায় নিয়ে হাসি ঠাট্টা করা, এরকম অনেক ব্যাপার নিয়ে যে অডিও ক্লিপগুলো সরবরাহ করা হয়েছে সেগুলোর অথেন্টিক ব্যাপার নিয়ে প্রশ্ন থাকা, এই অনেক ব্যাপার নিয়ে অনেকে এই আদালতের কার্যক্রমকে প্রশ্নবোধক চিহ্ন আঁকতেই পারেন, সেটা ভিন্ন বিষয়। মানে এর আগেও আমরা দেখেছি এই আদালতে যখন আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধীদের মামলার মানে কার্যক্রম চলেছে, তখন এখনকার যিনি চিফ প্রসিকিউটর, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর, তিনি ছিলেন যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী। তিনি বিভিন্নভাবে বলেছেন যে এই মামলা ঠিকভাবে চলছে না, কার্যক্রম ঠিকভাবে চলছে না, সরকার সাজানো নাটক করছে। এখন নিশ্চয়ই তিনি যখন চিফ প্রসিকিউটর, তখন তার ব্যাপারগুলো মাথায় রাখা উচিত যে তিনি যে পয়েন্টে ব্যাপারগুলোকে আগে এই আদালতে নাটক বলেছিলেন, মিডিয়া ট্রায়াল বলেছিলেন, ক্যাঙ্গারু কোর্ট বলেছিলেন, এখন যেন সেরকম কোনো ব্যাপার না হতে পারে। আন্তর্জাতিক মহল মানে কোনো ধরনের কোনো বিতর্কিত কিছু যদি খুঁজে পায় এই আদালতের কার্যক্রমের সঙ্গে, তাহলে সেটা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না। এবং সেই ব্যাপারে সবথেকে মানে তাদের সবথেকে সংকটের জায়গা যেটা, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে পিআর প্রমোশন শুরু করেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তা হুমড়ি খেয়ে পড়ছে যখন তার সাক্ষাৎকার প্রকাশ করার জন্য, এবং এমনকি তার লেখা প্রকাশ হচ্ছে দ্য উইকের মতো যন্ত্রের সাপ্তাহিক পত্রিকাতে। সেই রকম একটা মানে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা তিনি যখন করছেন, তখন আদালতের সঙ্গে সম্পৃক্ত সবারই সচেতন থাকা উচিত যে পর্যায়ে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন, সেই পর্যায়ে মানে সেরকম একটা পর্যায় থেকে সবার নজর এটার কার্যক্রমের দিকে থাকবে। সুতরাং যে কোনো কিছুর ব্যত্যয় এই পুরো প্রক্রিয়াটাকে বিতর্কিত করে ফেলবে। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত ক্রমশ অধৈর্য হয়ে পড়েছে। ইন জেনারেল ভারতের যে চাণক্য নীতি, এই চাণক্য নীতির একটা প্রধান বৈশিষ্ট্য হলো খুব ধীর এবং স্থির। বাংলাদেশ নিয়ে আমরা সবাই জানি যে ভারতের একটা ডক্টরিন রয়েছে, যেটিকে সবাই নেহরু ডক্টরিন হিসাবে জানেন। আমার ভিডিওতে একাধিকবার আমি নেহরু ডক্টরিন সম্পর্কে আলোচনা করেছি। সেটা নিয়ে আমি আবার বলছি। যখন দেশ বিভাগ হলো, অর্থাৎ পাকিস্তান হলো আর ভারত হলো, তো ওই সময়টাতে জানেন যে কতগুলো এলাকাতে ভীষণ রকম দাঙ্গা শুরু হলো, বিশেষ করে কলকাতাতে এবং পাকিস্তানের পাঞ্জাবে। তো এই যে ভয়াবহ দাঙ্গা, সেই দাঙ্গার পরিণতির সম্পর্কে যদি আপনি একটু আন্দাজ করতে চান, তাহলে খুশবন্ত সিংয়ের একটা বিখ্যাত বই রয়েছে, সেটার নাম হলো ট্রেন টু পাকিস্তান। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ ভয়াবহ দাঙ্গা হয়েছিল। আমাদের বাংলাদেশেও কিন্তু দাঙ্গা হয়েছিল, তবে সব এলাকাতে নয়, নোয়াখালীতে। এবং সেই দাঙ্গার পর মানে এটা এতটা সিরিয়াস ভারতের কাছে ছিল যে সেই দাঙ্গার পর ইন 1946 সনে মহাত্মা গান্ধী তিনি মানে নোয়াখালীতে এসেছিলেন এবং সেখানে একটা আশ্রমও তিনি তৈরি করেছিলেন। এবং বলা হয়ে থাকে যে বাঙালিরা তার প্রতি এতটা বিরক্ত ছিল যে সেই আশ্রম থেকে সেই তার ছাগল বাঙালিরা নিয়ে গিয়েছিল, এরকম কথাবার্তা হচ্ছে। তো এনিওয়ে, তো এই যে নানা রকম যে দ্বন্দ্ব ফ্যাসাদ, দাঙ্গা হাঙ্গামা, এত কিছুর মধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তান, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ নাম নিয়ে আলাদা একটা রাষ্ট্র হলো, আর ভারত একটা আলাদা রাষ্ট্র হলো। এখানে প্রথম গভর্নর জেনারেল হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহ আসলেন এবং তার অধীন একটা সংসদীয় গণতন্ত্র টাইপের একটা কিছু হওয়ার চেষ্টা হলো পাকিস্তানে। আর অন্যদিকে ভারতে প্রথম দিন থেকেই সেখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এখন যেটা চলছে এভাবে চালু হলো, এবং সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের প্রধান হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তো ওই সময়টাতে সেই 1947, 48, 49 এই 3টি বছর ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল মাইগ্রেশন। বহু সংখ্যক মানুষ ভারত ছেড়ে পাকিস্তানে আসছিল, মুসলমানরা। এই কারণ হলো ভারতের অর্থনীতি তখন ভালো ছিল না, আর বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে কিছু সংখ্যক হিন্দুরা ভারত যাচ্ছিল এবং তারা বলতে গেলে বাধ্য হয়ে যাচ্ছিল। এর কারণ পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তান
এই উভয় অঞ্চলের যে আর্থসামাজিক প্রেক্ষাপট এটা হিন্দুদের ফেভারে ছিল, কিন্তু সেই হিন্দু জমিদারি প্রথা উঠে যাওয়া এবং পাকিস্তান রাষ্ট্রের মধ্যে হঠাৎ করে উগ্র মৌলবাদ মাথা ছাড়াতে উঠছে, এই ভয়ে অনেক হিন্দু দেশ ছেড়ে দেখা গেল ভারতে চলে যাচ্ছিল। তো পাকিস্তান থেকে যে সকল হিন্দুরা, ইভেন শিখ যারা আছেন অন্য ধর্মাবলম্বী মুসলমান ছাড়া, তারা ভারতে যেভাবে যেতে চাচ্ছিল তাদেরকে নেওয়ার জন্য ভারত সরকারের একটা বিরাট বাজেট ছিল এবং বর্ডার একদম উন্মুক্ত ছিল, এবং তাদেরকে সেই প্রত্যাগত পাকিস্তান থেকে যারা ভারতে যেতে চায় তাদেরকে রিসিভ করার জন্য ভারতের কর্মকর্তারা উন্মুখ হয়ে পড়ে থাকতো। তো সেই দিক থেকে পূর্ব পাকিস্তান থেকে যারা যাচ্ছিল তারা ঠিক এই ওয়ার্ম রিসেপশনটা পায়নি, হিন্দুরাও পায়নি, এমনকি যে সকল মুসলমানরা খুব অল্প পরিমাণ যাওয়ার চেষ্টা করেছিল তারাও সেই রিসেপশনটা পায়নি। অধিকাংশ সীমান্ত প্রায় বন্ধ করে রাখা হয়েছিল যাতে সহজে বাঙালিরা যেতে পারে না। তো এই বিষয়টা নিয়ে যখন পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করা হলো, তিনি তখন বললেন যে বাংলাদেশের যে জন্মটা এটা হয়েছে একটা বাই অ্যাক্সিডেন্ট, এটা হওয়ার কথা না, এটা ভারতের অংশ ছিল, আগামীতে ভারতের অংশ হবে। ফলে ওখান থেকে যারা আসছে তাদের তো আসার দরকার নেই, আমরা আর কিছুদিন পরে যখন ওটা ভারতের অংশ হয়ে যাবে তখন তো তারা ওই দেশেই থাকতে পারবে ওদের মতো করে, কাজেই এখানে এই মাইগ্রেশনটা আমি আসলে অ্যালাউ করবো না। তো এই যে তার যে মন মানসিকতা, এই মন মানসিকতার উপর ভিত্তি করে যে একটা ডক্ট্রিন তৈরি হয়েছিল সেটাকে বলা হয় নেহরু ডক্ট্রিন। এবং যখনই নেহরু ডক্ট্রিন হয়েছিল ঠিক একই সময় কিন্তু বার্মা অ্যাক্ট, এই যে মায়ানমার অঞ্চলে যে আমেরিকার আধিপত্য, এটাও কিন্তু ওই সমসাময়িক, অর্থাৎ বলা হয়ে থাকে যে নেহরু ডক্ট্রিনের সময়কাল 1953 1953 সন, আর বার্মা অ্যাক্টেরও সময়কাল 1953 সাল, একই সঙ্গে কিন্তু দুটো জিনিস রয়েছে। তো সেই বার্মা অ্যাক্ট যেভাবে এখন এই 2025 সনে এসে আমাদের গলার কাটা হয়ে দেখা দিয়েছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে, একইভাবে নেহরু ডক্ট্রিন বাস্তবায়ন করার জন্য ভারত কিন্তু এই সময়টিকে সবচেয়ে তারা মোক্ষম এবং উল্লেখযোগ্য সময় হিসেবে মনে করছে। আমরা 1971 সনে মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অবশ্যই অস্বীকার করি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো ভয়, দুটো মেজর ভয়। একটা হলো হায়দ্রাবাদে যে ঘটনা ভারত ঘটিয়েছে, আর সিকিমে যে ঘটনা ঘটেছে, এই দুটো প্রদেশ বা রাজ্য, দেশীয় রাজ্য তারা যেভাবে দখল করে নিয়েছে, এটা আমাদের জন্য আতঙ্ক। অন্যদিকে কেন্দ্রীয় সরকার যেভাবে কাশ্মীরের উপর জুলুম অত্যাচার করে মুসলমানদের উপর, যেভাবে আসামের মুসলমানদের উপর যেভাবে জুলুম অত্যাচার করে, সেদিক থেকে আমরা বাংলাদেশে যারা আছি আমাদের জন্য ভারত সবসময় একটা মানসিক যন্ত্রণা তৈরি করে রেখেছে। ফলে এই বাংলাদেশে সেই 1947 থেকে এখন অবধি ভারত বিরোধী একটা মনোভাব কিন্তু সবসময় ছিল। আর অন্যদিকে যারাই ভারতের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছেন বা যাকে বলা হয় ভারতের তাবেদার হওয়ার চেষ্টা করেছেন, ভারত বন্ধু হওয়ার চেষ্টা করেছেন, আমাদের দেশের সাধারণ মানুষ তাদেরকে কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। তো এনিওয়ে, সেই কাগজ কলমের যে কথা, সেই কথার বাইরে যেটি হলো যে যেহেতু আমরা একটা ল্যান্ড লক কান্ট্রি, আমাদের সমুদ্র আছে, কিন্তু সমুদ্রের মহীসোপান পাড়ি দিলেই যে জলভূমি, সেই জলভূমির উপর ভারতীয় নৌবাহিনীর একছত্র আধিপত্য। ভারত যদি আমাদের কর্ণফুলীর মোহনায় যে মহীসোপান রয়েছে তার একটু অদূরে তাদের নৌবাহিনী মোতায়েন করে, তাহলে আমরা একটু নড়তে পারবো না। আবার অন্যদিকে নাফ নদীর যে অংশটি গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, কক্সবাজার থেকে শুরু করে সেই টেকনাফ যে অঞ্চলের সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে, সেখানে মায়ানমার আর্মি, মায়ানমার নেভি তারা যদি সেখানে শক্তি প্রয়োগ করে, আমরা এখন সেটা মোকাবেলা করার মতো অবস্থায় আছি কিনা এটা বাংলাদেশ নেভি বলতে পারবে। কিন্তু নেভির বাইরে গিয়ে যদি এয়ার ফোর্স বলেন, তারপরে মিলিটারি ফোর্স যেটাকে আমরা স্থলবাহিনী বলি, আমরা এখন মায়ানমারের চাইতে অনেক অনেক পিছিয়ে আছি। তাহলে চিন্তা করুন যে সমুদ্রে একদিকে মায়ানমার, একদিকে ভারত, এটা বাদ দিলে আমাদের চারিদিকে যে মানে দেশগুলো রয়েছে, সেই দেশ মায়ানমার বলেন, আরাকান আর্মি বলেন, ভারত বলেন, সব মিলিয়ে ইটস এ ল্যান্ড লক কান্ট্রি। তো ভূমি দ্বারা আমাদেরকে একেবারে তালা চাবি দিয়ে আটকে রাখা হয়েছে, এবং যার একটা বিরাট অংশ, সম্ভবত 98% আমাদের সীমা। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।